হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়টা শুরু করব। তো বৃত্তের ক্ষেত্রফল বলতে আমরা কোন পোর্শনটুকু বুঝবো সেটা আগে দেখে নিই। বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝবো আমরা এই যে বৃত্তের যে পরিধি তার ভেতরের পোর্শনটুকু, অর্থাৎ এই পোর্শনগুলো হয়ে যাচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তো এই কালি করা অংশটুকু হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আমরা এর পূর্বে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক ইত্যাদির ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় সেটা আমরা শিখেছি। আজকে আমরা জানবো এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়। তো আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র থাকে একটা বিন্দু, সেখান থেকে বৃত্তের পরিধির দূরত্ব যে দিক থেকে নিই না কেন আমরা সবসময় সমান পাই। এই দিকে নিই বা এই দিকে নিই, যেদিকে নিই না কেন আমরা সবসময় এই দৈর্ঘ্যটা সবসময় সমান পাবো, এবং এটাকে বলা হয় কি ব্যাসার্ধ। এটা হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি। এবং এই কেন্দ্র দিয়ে যদি পুরো এই দিকে এটা ছেদ করে যায় তাহলে পর এই পুরোটাকে বলা হয় একটা ব্যাস, অর্থাৎ এটা হচ্ছে এই বৃত্তেরই ব্যাস। অবশ্যই কিন্তু ব্যাস কেন্দ্র দিয়ে পাস করবে। তাহলে আজকে আমরা বের করব বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বের করার জন্য আমরা এই বৃত্তটাকে কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি। তো আমরা এইভাবে ভাগ করে নিলাম, এবং এই প্রতিটি ভাগকে কি বলা হবে, এক একটা বৃত্তকলা। তাহলে এই ভাগগুলোকে বলবো আমরা বৃত্তকলা, ইংরেজিতে বলা হয় সেক্টর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বৃত্তটিকে 16টি বৃত্তকলায় ভাগ করা হয়েছে। এখন এই 16টি বৃত্তকলাকে আমরা যদি সাজিয়ে নিই ঠিক এইভাবে, তাহলে আমরা প্রায় আয়তক্ষেত্রের মতো একটা চিত্র পাচ্ছি। তো এই বৃত্তটাকে আমরা যদি আরো অনেকগুলি ভাগে ভাগ করি তাহলে প্রায় আয়তক্ষেত্র নয়, একদম এক্স্যাক্টলি আয়তক্ষেত্র পেয়ে যাব আমরা। তাহলে আমরা এই বৃত্তটিকে অনেকগুলি অংশে ভাগ করা হলে আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে, সমান হয়ে যাবে। কেননা এই বৃত্তের ক্ষেত্রফলের অংশগুলো দিয়েই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি হচ্ছে। এখন এই আয়তক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ। তাহলে এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা এখন যদি দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিতে পারি তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, এবং সে থেকে তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমায় বলো যে প্রস্থ সেটা বৃত্তের কোন অংশের সঙ্গে সমান হবে। যারা বুঝতে পারছো না যে কোন অংশের সঙ্গে সমান হবে তারা ভিডিওটি পজ করে তোমরা 1 মিনিট ভাবো। তো এই আয়তক্ষেত্রের প্রস্থ বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে আমরা পেয়ে গেলাম প্রস্থ সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে প্রস্থ সমান বৃত্তের ব্যাসার্ধ। এবং দৈর্ঘ্য কত হবে, তো এবার দেখো এখানে ভালো করে যে এই যে আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা এবং উপরের দিকের দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য কোন অংশ থেকে পেয়েছি, বৃত্তের পরিধি থেকে পেয়েছি। এই যে বৃত্তের পরিধি, সেই বৃত্তের পরিধি থেকেই আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুটো পেয়েছি। তাহলে একটা দৈর্ঘ্য কত হয়ে যাবে, তাহলে বৃত্তের পরিধির অর্ধেক হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে বৃত্তের অর্ধ পরিসীমা বা অর্ধ পরিধি। তো আমরা জানি বৃত্তের অর্ধ পরিসীমা কত হয়, পাই আর হয়। 2 পাই আর কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ পাই আর, এখানে আরটা ব্যাসার্ধ আমরা মনে করছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিলে তাহলে আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ আর লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে বৃত্তের অর্ধ পরিসীমা পাই আর, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান, তাহলে আমরা পেয়ে যাবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য পেয়েছি আমরা পাই আর, এবং প্রস্থ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর। তাহলে এটা পেয়ে যাচ্ছি পাই আর স্কয়ার বর্গ। আমরা ব্যাসার্ধটা যদি সেমিতে পাই তাহলে বর্গ সেমি হবে, মিটার পেলে মিটার। তো আমরা এখানে কোনো একক জানি না, তাহলে আমরা আর একক ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে পাই আর স্কয়ার বর্গ একক। তো এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আমরা পেলাম বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক, যেখানে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর পায়ের মান 22/7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে জানতে হবে সেই বৃত্তের ব্যাসার্ধ কত, আর পায়ের মান তো 22/7 আমরা অলওয়েজ বসিয়ে দেবো। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ আমাদের জানতে হবে। যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ কোশ্চেনে দেওয়া থাকলে খুব ভালো কথা, তাহলে আমরা পেয়ে গেলাম। যদি বৃত্তের ব্যাসার্ধ না দেওয়া থাকে তাহলে আমাদেরকে এনিহাউ বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, তবেই আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন যদি তোমাদের একটা অঙ্ক দেওয়া হয় যে একটা বৃত্তের, মনে করছি এই বৃত্তের এই ব্যাসার্ধটা হচ্ছে 14 সেমি, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা খুব সহজে পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই অর্থাৎ 22/7 গণিত 14 স্কয়ার, পাই আর স্কয়ার হয়। তাহলে আমরা এটাকে পরে লিখব 22/7 গণিত 14 গণিত 14। এটার একক কি হবে, বর্গ সেমি। তাহলে এটা আমরা কাটাকুটি করব, 7 দিয়ে কাটলে আমরা পাবো 2, তাহলে এটা গুণ করব, গুণ করলে পাবো এটা 616 বর্গ সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 616 বর্গ সেমি। তাহলে ব্যাসার্ধ যদি বলে দেয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করা খুবই সোজা। জাস্ট আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলায় বসিয়ে দেবো পাই ইন্টু আর স্কয়ার, তাহলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের অঙ্ক এত সহজে দেওয়া থাকবে না যে বৃত্তের ব্যাসার্ধ বলে দিল দিয়ে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বললো, এইভাবে দেওয়া থাকবে না। বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে না, অন্য কিছু বলে দেওয়া থাকলো, হয়তো বৃত্তের পরিধি বলে দেওয়া থাকলো, তাহলে সেখান থেকে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে, তারপরে বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো বৃত্তের পরিধি হয়তো বলে দিল 88 সেমি, তো এই বৃত্তের পরিধি জানলে পারে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরে নিই আমরা, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, তাহলে আমরা এর পরিধি কি পাই, আমরা 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই আর, এবং বলে দিয়েছে সেটা 88 সেমি। তাহলে এটা আমরা সমান করে দিতে পারি। তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম, এই সমীকরণ সমাধান করলে আমরা আর এর মান পেয়ে যাব। তারপর আর এর মান পেয়ে গেলে আমরা তখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এইভাবে অঙ্কটাকে জটিল করার জন্য তোমাদেরকে ডিরেক্ট বৃত্তের ব্যাসার্ধ না বলে দিয়ে হয়তো বৃত্তের পরিধি বলে দিতে পারে, অথবা বৃত্তের পরিধি না বলে দিয়ে অন্য কোনো আরো হিন্টস দিয়ে দিতে পারে। সেখান থেকে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ বের করার একটা রাস্তা তৈরি করে নিতে হবে, তারপরে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। এবার আমরা জানবো যে একটা বৃত্তের পুরো বৃত্তের ক্ষেত্রফল না জেনে যে কোনো একটা অংশ, হয়তো বৃত্তটাকে 4 ভাগে ভাগ করা হলো, দিয়ে এই অংশটুকু বললো 4 ভাগে ভাগ করলে আমরা এই অংশটুকু পেয়ে যাব। এটা 2 ভাগ করা হলো, এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রফল বললে আমরা তাহলে কি করব, পাই আর স্কয়ার পুরো বৃত্ত হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বললে পাই আর স্কয়ার বাই 2 করে দেবো। তারপর যদি এই পোর্শনটুকু বলে তাহলে সেটা কত হয়ে যাবে, পাই আর স্কয়ার বাই 4 হয়ে যাবে এই পোর্শনটুকু। তো এইভাবে 2 ভাগে 4 ভাগে যদি না বলে দিয়ে
যদি বলে যে 60 ডিগ্রি একটা কোণের জন্য কতটুকু যে বৃত্তকলা তৈরি হচ্ছে সেই বৃত্তকলার ক্ষেত্রফল কত, তো এটা মনে করছি আমরা 60 ডিগ্রি। আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে এটা 60 ডিগ্রি, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই যে বৃত্তকলাটা পেলাম এখানে আমরা, এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা বৃত্তের পরিধি বের করার সময়, অর্থাৎ সেই চ্যাপ্টারের থিওরি পড়ানোর সময় বৃত্তের চাপ এই অংশটুকু বের করা আমরা শিখিয়েছিলাম। তো একইভাবে আমরা সেটাও এখানে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করব। তো এখানে 60 ডিগ্রির জন্য, তো পুরো এই কোণটা যদি একবার পুরোটা মুভ করে, পুরো আবর্তন করে, তাহলে পরে এটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এবং 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে তাহলে আমরা কি পেয়ে যাবো, পুরো এই বৃত্তকলাটা কি হয়ে যাবে, পুরো বৃত্ত তৈরি হয়ে যাবে একটা। তাহলে 360 ডিগ্রি কোণের জন্য আমরা এই বৃত্তের ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি, পাই আর স্কোয়ার। এখানে আরটা আমার 14 মনে করছি না, একটা জেনারেলি একটা যে কোনো নিচ্ছি, পাই আর স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে 60 ডিগ্রির জন্য কত হবে সেটা এবারে বের করবো আমরা। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, এবং 60 ডিগ্রির জন্য তাহলে কত হবে, সেটা হয়ে যাবে তাহলে 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। অর্থাৎ তাহলে 60 ডিগ্রির জন্য হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো 60 ডিগ্রি না বলে যদি 45 ডিগ্রি বলতো তাহলে এখানে 60-এর জায়গায় 45 হতো, যদি 30 ডিগ্রি বলে তাহলে 30 ডিগ্রি হয়ে যেত এখানে। ওকে, তো তাহলে আমরা এটা সাধারণভাবে যদি বলি যে থিটার জন্য কত হবে, থিটা ডিগ্রির জন্য কত হবে, তাহলে 60-এর জায়গায় কি চলে আসবে, থিটা চলে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে তাহলে ফর্মুলাটা হয়ে যাবে থিটা বাই 360 ডিগ্রি, থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু হয়ে যাবে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এটা হয়ে যাবে একটা বৃত্তকলার ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হবে এখানে এটা, যেখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে। অঙ্ক করার ক্ষেত্রে এগুলো কাজে লাগতে পারে, তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা কিছু বৃত্তাকার চিত্রের কোন একটা অংশের ক্ষেত্রফল বের করব। তো প্রথম চিত্রটা দেখো, তো আমরা এই আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটুকু কি, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত সমান মনে, এটা একটা অর্ধবৃত্ত এবং এখানেও একটা অর্ধবৃত্ত। তাহলে এদের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ব্যাসার্ধ লাগবে। এই বৃত্তের ব্যাসার্ধ আমরা বলছি আর, এবং এই বৃত্তের ব্যাসার্ধ আমরা এটা বলে দিচ্ছি 2r। তাহলে এটাও 2r হয়ে যাবে, এটা হচ্ছে r। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার, অর্থাৎ 2r স্কোয়ার। এখানে ব্যাসার্ধ 2r, তাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে অর্ধবৃত্ত বলে, কিন্তু দুটো আছে তাহলে কি তাকে 2 দিয়ে আবার গুণ করতে হবে, প্লাস এই পোর্শনটুকু। তাহলে পরে আমরা এটা পেয়ে যাব পাই ইন্টু আর স্কোয়ার বাই 2, দুটো আছে বলে তাকে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে এটা পেয়ে যাবো আমরা। এবার আমরা এই চিত্রের অর্থাৎ এই পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করব। তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে এখানে বৃত্ত, উপরে এবং নিচে 2টো বৃত্ত দিয়ে দিয়েছে। তো আমরা এই আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র যোগ করে নিচ্ছি, এবং এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র যোগ করে নিচ্ছি। তাহলে এবার দেখো যে আমরা এই আচ্ছাদিত অংশটা 3টে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি পাচ্ছি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এবং এরা সমবাহু কেন, কারণ হচ্ছে দেখো বৃত্তগুলো সবাই সমান ব্যাসার্ধের, এবং তাহলে পরে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ সমান, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পরে কি এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এবং এই বৃত্তের ব্যাসার্ধ এটা এবং এই বৃত্তের ব্যাসার্ধ এটা, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা এখানে এই ত্রিভুজের বাহুগুলো অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি যে বৃত্তের ব্যাসের সমান দৈর্ঘ্য বিশিষ্ট,
একটা বাহু। আমাদের বলে দিয়েছে এই বৃত্তের ব্যাসার্ধগুলো আর করে, তাহলে এটা আর এটা আর, অর্থাৎ তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কত হয়ে যাবে? তাহলে যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু কত হয়ে যাবে? আর প্লাস আর, অর্থাৎ 2r একক। তাহলে যে কোনো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সেটা হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ 2r হোল স্কয়ার। তাহলে এখানে তিনটে সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, তিনটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 ইন্টু √3/4 ইন্টু এটা 4r স্কয়ার। 4 4 কাটছে, তাহলে এটা পেয়ে যাবো আমরা 3√3r স্কয়ার বর্গ একক। তাহলে এই পুরো পোর্শনটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে আমরা 3√3r স্কয়ার বর্গ একক। নেক্সট চিত্রটা হচ্ছে এইরকম। এবার এই বৃত্তের, এই তিনটে বৃত্তের মধ্যবর্তী অংশ এর ক্ষেত্রফল বের করতে হবে। এই তিনটেরও মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এই তিনটে বৃত্তের আবার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো তিনটে এখানে সমান হবে, তাহলে আমরা একটা বের করে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে অঙ্কটা হবে। তো এই অংশটুকু পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো আগে। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা কি করবো? এই যে বৃত্তকলা, এখানে এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তকলাটা, এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তকলাটা এবং এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তকলাটা বাদ দিয়ে দেবো। এবার তিনটে বৃত্তকলা সেম হবে, তাহলে একটা বৃত্তকলা থেকে একটা বৃত্তকলা বের করে 3 দিয়ে গুণ করবো, তাহলে আমরা তিনটে বৃত্তকলা পেয়ে যাবো আমরা। ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগেরটা থেকে আমরা পেয়েছিলাম √3/4 ইন্টু বাহু স্কয়ার, অর্থাৎ 4r স্কয়ার। 2r হোল স্কয়ার ছিল, তাহলে সেটা 4r স্কয়ার। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি? 3 গুণিত একটা বৃত্তের বৃত্তকলা, যে কোনো একটা বৃত্তের। তাহলে আমরা মনে করছি এই বৃত্তকলাটায়, তাহলে এই বৃত্তকলার এই কোণটা কত? এই কোণটা হচ্ছে, দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, তারপরে এই কোণগুলো কত করে হয়ে যাবে? সবগুলো 7 ডিগ্রি করে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 7 ডিগ্রির জন্য তাহলে বৃত্তকলা কত হবে সেটা দেখেছি আমরা ফর্মুলাতে, 60/360 গুণিত পাই আর স্কয়ার। তাহলে এটা পেয়ে যাবো আমরা 1/6 পাই আর স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে 3 ইন্টু 1/6 পাই আর স্কয়ার এটা বাদ দিচ্ছি। তাহলে এটা পেয়ে যাবো 4 4 কাটলে এখানে, তাহলে √3 আর স্কয়ার মাইনাস এটা 3 দিয়ে কাটলে 2, তাহলে পাই আর স্কয়ার বাই 2। তাহলে এখানে আর স্কয়ার কমন নিলে এখন পেয়ে যাবো আমরা √3 মাইনাস পাই বাই এখানে 2 হয়ে যাবে। তাহলে এত বর্গ একক। এবার নেক্সট চিত্রটি হলো এইরকম। একটা বৃত্ত আর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করেছে এবং বৃত্তের ব্যাসার্ধ গুলো হচ্ছে r, দুটো বৃত্তেরই ব্যাসার্ধ r। তো আমাদের এই অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য আমরা এই বৃত্তদ্বয়ের কেন্দ্রগুলি যোগ করে নিচ্ছি। তাহলে এটাও একটা এই বৃত্তের ব্যাসার্ধ বা এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটা হচ্ছে r। তাহলে আমরা ফার্স্ট এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করব। এই অংশটুকুর ক্ষেত্রফল কি হয়ে যাবে? দেখো এটা একটা বৃত্তকলা, এই বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তকলা, এবং এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে? এই কোণটা 60 ডিগ্রি হবে, কেননা এটা একটা সমবাহু ত্রিভুজ। এই যে মাঝে যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। কেননা এই সমবাহু ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বাহু তিনটি হচ্ছে r দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এটা সমবাহু ত্রিভুজ এবং তাহলে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব। বৃত্তকলা থেকে কি করবো? আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এইরকম 4টে সমান অংশ আছে। তাহলে আগে এই অংশের ক্ষেত্রফল কি হয়ে যাবে? এই অংশের ক্ষেত্রফল হবে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল
মাইনাস সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এটা পেয়ে যাব 60/360 গণিত পাই আর স্কোয়ার মাইনাস সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ আর এর স্কোয়ার ইকুয়ালস টু, এটা কাটলে পেয়ে যাব 6, তাহলে পাই আর স্কোয়ার বাই 6 মাইনাস √3/4 ইন্টু আর স্কোয়ার। আমরা পায়ের মানটা 22/7 বসিয়ে দিচ্ছি, তাহলে এবার আর স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি এবং কাটাকাটি করছে, এখানে 2 দিয়ে কাটবে 3, এটা 11, তাহলে আমরা উপরে থাকছে 11/21 মাইনাস নিচে থাকছে এদিকে থাকছে √3/4, অর্থাৎ এটা আসবে আর স্কোয়ার বাই 84 ইন্টু 44 মাইনাস 4√3, সরি এটি 21√3। তাহলে 4টের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা মোট ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 4 গণিত আর স্কোয়ার বাই 84 ইন্টু 44 মাইনাস 21√3 ইকুয়ালস টু পেয়ে যাব আমরা আর স্কোয়ার বাই 21 ইন্টু 44 মাইনাস 21√3 বর্গ একক। নেক্সট চিত্রটা হলো এরকম, তো একটা বড় ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছ এবং বৃত্তের অংশ, এখানে একটা বৃত্তের অংশ, 4টে বৃত্তের এখানে অংশের মাঝখানে যে অংশটুকু সেই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এবং প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে আর, তাহলে এর ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, 4টে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব আমরা। তাহলে আমরা মোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহু কত হয়ে যাবে? বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে 2r, বর্গক্ষেত্রের বাহু 2r, কারণ এই বৃত্তের ব্যাসার্ধ r, এটা r, তাহলে 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহু হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফলটা কি পেয়ে যাবো আমরা এখানে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 4 গণিত একটি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে সেটা কত হয়ে যাবে? 90, কারণ এখানে 90 করে কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই, তাহলে 90/360 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে এটা পেয়ে যাব আমরা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2r হোল স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার মাইনাস এটা কাটলে আমরা পেয়ে যাচ্ছি 4, তাহলে এই 4 দিয়ে আবার 4 কাটছে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কমন নিলে, আর স্কোয়ার কমন নিলে এটা পেয়ে যাচ্ছি আমরা 4 মাইনাস পাই অর্থাৎ 22/7 বর্গ একক ইকুয়ালস টু আর স্কোয়ার 28 মাইনাস 22/7 ইকুয়ালস টু 6/7, তাহলে 6r স্কোয়ার বাই 7 বর্গ একক।